সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের দ্বিতীয় পর্বের সিভিল উড, সিরামিক্স, গ্লাস, আইপিসিটি এবং মেকাট্রনিক্স টেকনোলজির ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস এই সাবজেক্টে লাইভ ক্লাস 12 চলছে। আজকে 12ই আগস্ট 2020 দুপুর 12টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত আমি সৈয়দ গোলাম কিবরিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর, তোমাদের সাথে আছি। তো আজকে আমরা চ্যাপ্টার 9 সম্পর্কে আলোচনা করব, চ্যাপ্টার 9 এর প্রথম অংশ সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা চ্যাপ্টার 8 এর দ্বিতীয় অংশ বা শেষ অংশ অর্থাৎ লাইভ ক্লাস 11তে আমরা যেটা দেখেছিলাম, যে বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই বিষয়গুলোর একটু রিভিউ আমরা দেখে নেই পূর্বের মতোই। তো তোমরা আমাকে শুনতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ, আশা করি তোমরা শুনতে পাচ্ছ, সব ওকে আছে। তো আমরা রিভিউ দেখি চ্যাপ্টার 8 এর বি অর্থাৎ মসফেট সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে মসফেটটা কি ছিল, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এর সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেই সাথে এর প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এবং এই প্রকারভেদগুলোর মধ্যে থেকে আমরা ডিই মসফেট সম্পর্কে আলোচনা করেছিলাম এবং ই অনলি মসফেট সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আমি আশা করি যে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে দেখেছো এবং আমি তোমাদের একটা গাণিতিক সমস্যা দিয়েছিলাম, সেই গাণিতিক সমস্যাটা সমাধান করেছো নিশ্চয়ই। তো ফেডের যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় হয়তো এখান থেকে একটা অঙ্ক তোমাদের আসতে পারে। তো খুবই সহজ অঙ্কগুলো ছিল, আশা করি তোমরা সেগুলো সব বুঝতে পেরেছো। তো আজকে আমাদের লাইভ ক্লাস 12 এর আলোচ্য যে বিষয়গুলো আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের 9 নাম্বার চ্যাপ্টার। 9 নাম্বার চ্যাপ্টারের প্রথম অংশ অর্থাৎ 9 এর প্রথম অংশ সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো এর মধ্যে যে বিষয়গুলো থাকবে, আলোচ্য বিষয়গুলো থাকবে, মূলত এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সাইনোসয়েডাল অসিলেটর, অর্থাৎ অসিলেটর সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তো অসিলেটর সম্পর্কে আলোচনা করার আগে আমাদের জানতে হবে ফিডব্যাক সম্পর্কে। তো ফিডব্যাকটা আসলে কি, তো ফিডব্যাক সম্পর্কে আমরা আলোচনা করব এই আজকের ক্লাসে এবং এর প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। সেই সাথে আমরা বিভিন্ন ধরনের ফিডব্যাকের ব্লক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম এগুলো দেখার চেষ্টা করব এবং পজিটিভ নেগেটিভ ফিডব্যাকের যে সুবিধা অসুবিধা যেগুলো আছে এগুলো সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা খেয়াল করো, প্রথমেই আমাদেরকে জানতে হবে যে আসলে অসিলেটরটা কি জিনিস। অসিলেটরটা কি? তো অসিলেটর হচ্ছে এমন একটা ইলেকট্রনিক ডিভাইস যা চাহিদা অনুযায়ী বিভিন্ন রেঞ্জের ফ্রিকোয়েন্সির সিগন্যালকে জেনারেট করে এবং সেই সাথে সিগন্যালকে এমপ্লিফাই করে থাকে। তাহলে আমরা কি বুঝলাম? যে অসিলেটর হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস, এটা কি করে? ফ্রিকোয়েন্সির বিভিন্ন মানের ফ্রিকোয়েন্সির সিগন্যালকে সে জেনারেট করে বা উৎপাদন করে এবং সেই সাথে প্রয়োজন অনুযায়ী সিগন্যালকে সে এমপ্লিফাইও করে থাকে। এই হচ্ছে মূলত অসিলেটর। তো অসিলেটরকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে সাইনোসয়েডাল অসিলেটর, একটা হচ্ছে নন সাইনোসয়েডাল অসিলেটর। তো সাইনোসয়েডাল অসিলেটর এবং নন সাইনোসয়েডাল অসিলেটর কি সেটাও আমরা দেখব। তো সাইনোসয়েডাল অসিলেটর মূলত সাইন ওয়েভটাকে জেনারেট করবে, অর্থাৎ সাইনোসয়েডাল অসিলেটরটা কি করবে? সাইন ওয়েভকে জেনারেট করবে এবং নন সাইনোসয়েডাল অসিলেটর কি করবে? এই সাইন ওয়েভ ছাড়া বাকি অন্যান্য যত ওয়েভ আছে, যেমন সতুত ওয়েভ আছে, স্কোয়ার ওয়েভ আছে, ট্রায়াঙ্গুলার ওয়েভ আছে, তো বিভিন্ন ধরনের ওয়েভগুলোকে সে জেনারেট করবে। সেটা হচ্ছে কি নন সাইনোসয়েডাল অসিলেটর। তো সাইনোসয়েডাল ওয়েভ এবং নন সাইনোসয়েডাল ওয়েভটা কি রকম হয় সেটা আমরা এখন একটু দেখি। খেয়াল করো, এটা হচ্ছে একটা সাইন ওয়েভ। কি ওয়েভ এটা? এটা হচ্ছে একটা সাইন ওয়েভ। তো সাইন ওয়েভটা কি? দেখো, এটা একদিকে ডান দিকে হচ্ছে আমাদের কি টাইম এবং উপরের দিকে কি হচ্ছে এমপ্লিটিউড। তাহলে সাইন ওয়েভটা দেখো, পজিটিভ এবং নেগেটিভ অংশ এই দুটাই কিন্তু সমান।
দুটোই কিন্তু সমান। আর নন সাইনোসয়েডাল ওয়েভগুলো দেখো, আমি প্রথমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে নন সাইনোসয়েডাল ওয়েভগুলো কিরকম। এটা হচ্ছে একটা স্কয়ার ওয়েভ। দেখো খেয়াল করো, এইদিকে যতটুকু অংশ গেছে ঠিক এইদিকেও ততটুকু অংশ আছে, আবার এদিকেও একই সমান অংশ আছে, এদিকেও একই সমান অংশ আছে। তাহলে এইটা স্কয়ারের মতো, অনেকটা এটা স্কয়ারের মতো, এই কারণেই বলা হচ্ছে এটাকে স্কয়ার ওয়েভ। এরপরে আছে দেখো, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ। তো ট্রায়াঙ্গুলার ওয়েভটা দেখো ত্রিভুজের মতো, দেখো পুরোটাই একটা ত্রিভুজের মতো, এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ। এরপরে আছে আমাদের স টুথ ওয়েভ, অর্থাৎ করাতের দাঁতের মতো যে ওয়েভটা, খেয়াল করো একটু বাঁকানো, হ্যাঁ, এটা হচ্ছে একটু বাঁকানো, এজন্য এটাকে বলা হচ্ছে সটুথ ওয়েভ। তাহলে এখানে বুঝতে পারছো তোমরা যে সাইনোসয়েডাল ওয়েভটা কিরকম এবং নন সাইনোসয়েডাল ওয়েভটা কিরকম। এখন আসি আমরা মূল আলোচনায়, আমাদের ফিডব্যাক। তো ফিডব্যাকটা আসলে কি? এমনিতেই আমরা সাধারণত কোনো ধরনের কোনো সভা, সেমিনার, সিম্পোজিয়াম যেটাই করি না কেন, সেখানে একজন থাকে বক্তা আর বাকি থাকে হচ্ছে অডিয়েন্স। তো অডিয়েন্স থেকে যখন কোনো বিষয়ে প্রশ্ন করা হয় বা যখন কোনো বিষয় সম্পর্কে জানার চেষ্টা করা হয় যে বক্তা তার কাছে, সেটাকেই বলা হচ্ছে ফিডব্যাক। তো আমাদের ইলেকট্রনিক ক্ষেত্রে কোনো সিস্টেমের আউটপুট এনার্জির কিছু অংশ পুনরায় ইনপুটে প্রদান করাকেই বলা হচ্ছে ফিডব্যাক। তাহলে কি হচ্ছে, যে আউটপুটে যে আমি এনার্জিটা পাবো বা আউটপুটে যে ওয়েভটা পাবো বা ভোল্টেজ পাবো বা কারেন্ট পাবো, যেটাই পাই না কেন, এইটার কিছু অংশ আবার পুনরায় হচ্ছে ইনপুটে প্রদান করা হয়, এটাকেই বলা হচ্ছে আমাদের ফিডব্যাক। আশা করি তোমরা ফিডব্যাক সম্পর্কে বুঝতে পেরেছো। তো ফিডব্যাকের যে চিত্রটা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে খেয়াল করো। এ দ্বারা বোঝাচ্ছে এখানে একটা এমপ্লিফায়ার আছে, এমপ্লিফায়ারের ইনপুট এখানে ভিএস ইনপুট সিগন্যাল, আউটপুট হচ্ছে ভি জিরো বা ভি আউটপুট সিগন্যাল। এই আউটপুট থেকে একটা অংশ আমি এই বিটাকে বলা হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্ক। এই ফিডব্যাক নেটওয়ার্কটাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়েছে। এই ফিডব্যাক নেটওয়ার্কের মাধ্যমে আউটপুট থেকে কিছু অংশ পুনরায় আমরা কি করব, এমপ্লিফায়ারের ইনপুটে প্রদান করব, এটাকেই বলা হচ্ছে আমাদের ফিডব্যাক। এই ফিডব্যাক আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, তোমরা একটু খেয়াল করে দেখো। ফিডব্যাকের প্রকারভেদের মধ্যে আছে, প্রথম প্রকারভেদের মধ্যে আছে পজিটিভ ফিডব্যাক এবং হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। এটাকে আমরা ফেজ সিকোয়েন্সের উপর ভিত্তি করে ফিডব্যাককে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক আর একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে কি হবে, পজিটিভ অংশটা যাবে ফিডব্যাকে ইনপুটের সাথে পজিটিভ অর্থাৎ যোগ হবে, আর নেগেটিভ ফিডব্যাক হবে ইনপুটের সাথে বিয়োগ। এটা আমরা বিস্তারিত দেখব একটু পরে। এরপরে আছে ফিডব্যাক এনার্জি। ফিডব্যাক এনার্জির উপর ভিত্তি করে আমরা ফিডব্যাককে দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হচ্ছে ভোল্টেজ ফিডব্যাক, একটা হচ্ছে কারেন্ট ফিডব্যাক। অর্থাৎ ভোল্টেজ দিয়েও আমরা ফিডব্যাক নিতে পারি, কারেন্ট দিয়েও আমরা ফিডব্যাক নিতে পারি। এখন আছে আমাদের ইনপুট সংযোগের উপর ভিত্তি করে ফিডব্যাককে প্রধানত চার ভাগে ভাগ করা যায়, এটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, অর্থাৎ ভোল্টেজটাকে আমরা এর ইনপুট যে ভোল্টেজটা আছে সেখান থেকে আউটপুট পাবো, আউটপুট থেকে যে অংশটা আমরা ফিডব্যাক নিব সেই অংশটা ইনপুটের সাথে সিরিজে সংযোগ থাকবে, এটাকে বলা হচ্ছে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। এরপরে আছে ভোল্টেজ শান্ট ফিডব্যাক। এখানে কি থাকবে, ফিডব্যাকটা ইনপুটের সাথে প্যারালালি কানেকশন থাকবে। একই রকম ভাবে আছে আমাদের কারেন্ট সিরিজ ফিডব্যাক। কারেন্ট দিয়ে যখন আমরা অপারেট করব তখন সেটা হবে কারেন্ট সিরিজ, এবং কারেন্ট দিয়ে যখন আমরা প্যারালালি কানেকশন দেব সেটাকে বলা হবে কারেন্ট শান্ট ফিডব্যাক। ক্লিয়ার? এখন আমরা বিভিন্ন ধরনের ফিডব্যাক সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখি যে পজিটিভ ফিডব্যাকটা আসলে কি। চিত্রটার দিকে তোমরা খেয়াল করো, চিত্রটা দেখলেই তোমরা বুঝতে পারবে। চিত্রটা দেখো, এখানে একটা এমপ্লিফায়ারের চিত্র দেখানো হয়েছে, এখানে একটা এমপ্লিফাই করা, এর ইনপুট হচ্ছে আমাদের সাইন ওয়েভ দেওয়া আছে একটা, আউটপুট থেকে আমরা ফিডব্যাক নেটওয়ার্কের মাধ্যমে, অর্থাৎ বিটা এখানে দেখানো আছে, ফিডব্যাক নেটওয়ার্কের মাধ্যমে আউটপুট থেকে কিছু অংশ আমরা ইনপুটে প্রদান করেছি, যেটা ইনপুট সিগন্যালটা যে ফেজে আছে একই ফেজে, সম ফেজেই আমাদের এটার সাথে কি হচ্ছে দেখো, যোগ হয়ে যাচ্ছে, এজন্য কিন্তু এটাকে বলা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। দেখো এই কথাগুলো আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি। যখন প্রয়োগ করা ফিডব্যাক সিগন্যাল ইনপুট সিগন্যালের সাথে ইন ফেজে থাকে,
অর্থাৎ দেখো ইন ফেজ, এইটা খেয়াল করো, এই ইনপুটের এখান থেকে যেটা শুরু হয়েছে, আবার এই ফিডব্যাকের যে আউটপুটটা যেটা আসছে, যেটা আবার ইনপুটের সঙ্গে সংযুক্ত হয়েছে, সেটা একই ফেজে আছে। দেখো খেয়াল করো, একই ফেজে থাকে এবং ইনপুটের শক্তিকে বৃদ্ধি করে, তখন তাকে কি বলা হচ্ছে? আমাদের পজিটিভ ফিডব্যাক। এখানে পাশের চিত্রে দেখা যাচ্ছে যে এমপ্লিফায়ারের ইনপুট সিগন্যাল এবং আউটপুটের কিছু অংশ ইনপুটের সাথে একই ফেজে আছে, যা পরবর্তীতে ইনপুটের সাথে যোগ হয়েছে। ঠিক আছে, পরবর্তীতে ইনপুটের সাথে যোগ হয়েছে। যদি আমাদের প্রথম ইনপুটে দেওয়া থাকে 5 ভোল্ট এবং এটার আউটপুট যদি আমি পাই 15 ভোল্ট, এখান থেকে যদি আমার আউটপুট থেকে 1 ভোল্ট যদি আমরা নিয়ে আসি, সিঙ্গেল 1 ভোল্ট নিয়ে আসি এবং সেটা যদি ইনপুটের সমফেজে থাকে, তাহলে পরবর্তী যে ইনপুটটা হবে আমাদের, সেটা হবে 5 এর সাথে 1 যোগ হবে, তাহলে কি হবে? 6 ভোল্ট হবে। এটা হচ্ছে আমাদের পজিটিভ ফিডব্যাকের একটা উদাহরণ। তো এই পজিটিভ ফিডব্যাককে অনেক সময় আমরা ডাইরেক্ট ফিডব্যাকও বলে থাকি বা রিজেনারেটিভ ফিডব্যাকও আমরা বলে থাকি। এই ধরনের ফিডব্যাক খুব কম ব্যবহার করা হলেও অসিলেটরে খুব গুরুত্বের সাথে এই ফিডব্যাকটা ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার? এরপরে যাই, আমরা দেখি যে নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটতেছে। দেখো চিত্রটা তোমরা একটু আগের চিত্র এবং এই চিত্রের সাথে একটু কম্পেয়ার করে দেখো, সবই একই সেম দেখানো আছে, শুধুমাত্র এই ইনপুট সিগন্যালের ফেজটা দেখো চেঞ্জ হয়ে গেছে। এটা ইনপুটে যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটার আউট অফ ফেজে এই সিগন্যালটা দেওয়া আছে। ঠিক আছে, তো যখন প্রয়োগ করা ফিডব্যাক সিগন্যাল ইনপুট সিগন্যালের সাথে আউট অফ ফেজে থাকে এবং ইনপুটের শক্তিকে হ্রাস করে, তখন তাকে নেগেটিভ ফিডব্যাক বলা হয়। অর্থাৎ যদি আমার প্রথমে ইনপুটে দেওয়া থাকে 5 ভোল্ট, পরবর্তীতে ফিডব্যাক থেকে যদি আমি 1 ভোল্ট নিয়ে আসি, তাহলে কি হবে? 5 - 1 = 4 ভোল্ট হবে আমাদের পরবর্তী ইনপুট যে সিগন্যালটা। তো পাশের চিত্রে দেখো, খেয়াল করো যে এমপ্লিফায়ারের ইনপুট সিগন্যাল এবং আউটপুটের কিছু অংশ ইনপুটের সাথে আউট অফ ফেজে আছে, যা পরবর্তীতে ইনপুটের সাথে বিয়োগ হয়েছে, যেটা আমি তোমাদেরকে উদাহরণের সাহায্যে বলে দিলাম। তো নেগেটিভ ফিডব্যাককে অনেক সময় ইনভার্স ফিডব্যাকও বলা হয়ে থাকে। ইনভার্স ফিডব্যাক অর্থাৎ যেহেতু মাইনাস হয়, এজন্য এটাকে বলা হচ্ছে ইনভার্স ফিডব্যাক। গেইন হ্রাস হলেও এই ফিডব্যাকের কার্যকারিতা বিভিন্ন দিক থেকে উন্নত হয়। তাহলে এই নেগেটিভ ফিডব্যাকটা আবার কোথায় বেশি ব্যবহার করা হয়? এটা সাধারণত স্মল সিগন্যাল এমপ্লিফায়ারের ক্ষেত্রে আমরা এটা বেশি ব্যবহার করে থাকি। এমপ্লিফায়ারে সবসময় আমরা নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করে থাকি। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা নেগেটিভ ফিডব্যাক সম্পর্কে বুঝতে পেরেছো। এখন আমরা সামনের দিকে আগাই, আমাদের মূল যে ফিডব্যাকগুলো আছে সেই ফিডব্যাকগুলো দেখার চেষ্টা করি। প্রথমে আছে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। এটারও আমরা একই রকম ভাবে চিত্রটা দেখি, তোমরা একটু খেয়াল করো। খুবই সহজ বিষয়গুলো, চিত্রগুলো অনেকটা একই রকম, শুধু সিরিজ এবং প্যারালাল কানেকশনটা একটু বুঝতে পারলেই তোমরা এটা সম্পর্কে আলোচনা করতে পারবে বা পরীক্ষার খাতায় লিখতে পারবে। এখানে দেখো ব্লক ডায়াগ্রামের সাহায্যে আমি দেখিয়েছি, এটা হচ্ছে একটা অপারেশনাল এমপ্লিফায়ার আর এটা হচ্ছে ফিডব্যাক। এটা হচ্ছে কি? ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। এই যে অপারেশনাল এমপ্লিফায়ারের ইনপুটে আমরা কি দিয়েছি? ভি ইন, অর্থাৎ এই ভোল্টেজটা আমরা দিয়েছি, যে কোনো একটা ভোল্টেজ আমরা দিলাম এখানে। এই ভোল্টেজ কিন্তু কারেন্ট নয়, এটা হচ্ছে ভোল্টেজ। যখন এখানে ভোল্টেজটা দিব, এর আউটপুটটা দেখো আমরা কোনখান থেকে নেব? আর এল বা লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রস থেকে আমরা এর আউটপুটটা নেব, ভি আউট। তো এই ভি আউট থেকে দেখো আউটপুটটা কি হয়েছে? আউটপুটটা ফিডব্যাক নেটওয়ার্কের মধ্যে সরাসরি কানেক্টেড করে দেওয়া হয়েছে কিন্তু। ঠিক আছে, সরাসরি পজিটিভ অংশটা পজিটিভের সাথে, নেগেটিভ অংশটা নেগেটিভের সাথে কানেক্টেড করে দেওয়া হয়েছে। এবং এটা কি হয়েছে? এই ভিএফ অর্থাৎ ফিডব্যাক ভোল্টেজটা সিরিজে ভোল্টেজ ইনপুট অর্থাৎ অপারেশনাল এমপ্লিফায়ারের ইনপুট ভোল্টেজের সাথে এটা সংযোগ আমরা করে দিয়েছি। কিভাবে? সিরিজে সংযোগ করে দেওয়া হয়েছে। খেয়াল করো, দেখো এর ইনপুটটা সিরিজে সংযোগ করে দেওয়া হয়েছে। এই কথাগুলো আমি বলার চেষ্টা করেছি তোমাদেরকে, এখানে লিখে দিয়েছি। দেখো খেয়াল করো, যখন প্রয়োগ করা ফিডব্যাক ভোল্টেজ ইনপুট ভোল্টেজের সাথে সিরিজে সংযোগ করা হয়, তখন তাকে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক বলা হয়। অপারেশনাল এমপ্লিফায়ারের আউটপুট ভোল্টেজের একটা ক্ষুদ্রতর অংশ ফিডব্যাক নেটওয়ার্কের মাধ্যমে ইনপুট ভোল্টেজের সাথে সিরিজে দেওয়া হয়েছে। এমপ্লিফায়ারটির আউটপুট রেজিস্ট্যান্সের মান ফিডব্যাক নেটওয়ার্কের সাহায্যে শান্টিং প্রভাব দ্বারা হ্রাস পায়, ফলে ইনপুট রেজিস্ট্যান্সের মান ফিডব্যাকের কারণে বৃদ্ধিপ্রাপ্ত হয়।
তাহলে কি হচ্ছে, এই ভোল্টেজ সিরিজ ফিডব্যাক এমপ্লিফায়ারের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটতেছে, এই ভোল্টেজ সিরিজ ফিডব্যাকের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটতেছে, দেখো এর রেজিস্ট্যান্সের মান এই ফিডব্যাক করার কারণেই কিন্তু ইনপুট রেজিস্ট্যান্সের মানটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। শিক্ষার্থীরা বুঝতে পেরেছ নিশ্চয়ই? এরপরে আমরা দেখব হচ্ছে ভোল্টেজ শান্ট ফিডব্যাক। ভোল্টেজ শান্ট ফিডব্যাকটা দেখো তোমরা চিত্রের সাথে তুলনা করে দেখো, যে এই যে আউটপুট চিত্রটা দেখো, এটা কিন্তু একই রকম আছে আউটপুট থেকে, আউটপুটটা কিন্তু একই রকম আছে, কিন্তু ইনপুটটা দেখো সরাসরি আমরা কিভাবে যোগ করে দিয়েছি, প্যারালালি কানেকশন করে দিয়েছি। দেখো পজিটিভটা এখানে পজিটিভে চলে গেছে, নেগেটিভটা এর নেগেটিভে চলে গেছে, তার মানে এটা কি, এটা প্যারালালি কানেকশন করা হয়েছে। যখন প্রয়োগ করা ফিডব্যাক ভোল্টেজ ইনপুট ভোল্টেজের সাথে প্যারালালে সংযোগ করা হয় তখন তাকে ভোল্টেজ শান্ট ফিডব্যাক বলা হয়। ঠিক আছে, পাশের চিত্রে দেখা যাচ্ছে যে অপারেশনাল অ্যামপ্লিফায়ারের আউটপুট ভোল্টেজের একটা ক্ষুদ্রতর অংশ ফিডব্যাক নেটওয়ার্কের মাধ্যমে ইনপুট ভোল্টেজের সাথে প্যারালালে সংযোগ দেওয়া হয়েছে। শুধু সিরিজের জায়গায় তোমরা প্যারালাল কানেক্ট কথাটা বলবা, তাহলেই এটার বর্ণনাটা হয়ে যাবে। যেহেতু ফিডব্যাক নেটওয়ার্কটি ইনপুট এবং আউটপুটের উভয় প্রান্ত প্যারালাল বা সমান্তরালে যুক্ত থাকে, সেহেতু শান্ট ফিডব্যাকের সময় সবসময় কি হবে, ইনপুট ইম্পিডেন্সটা কমে যাবে। তাহলে শান্টের ক্ষেত্রে আমরা জানি যে ইনপুট ইম্পিডেন্সটা কমে যায়, তাহলে এর ইনপুট ইম্পিডেন্স বা ইনপুট রেজিস্ট্যান্স এটা কি হবে, কম থাকবে। এরপরে আমরা দেখব হচ্ছে কারেন্ট সিরিজ ফিডব্যাক। কারেন্ট সিরিজ ফিডব্যাকের ক্ষেত্রে দেখো খেয়াল করো, চিত্রটা প্রথমটার মতোই, সিরিজ ফিডব্যাকের মতোই, এটা হচ্ছে কারেন্ট সিরিজ ফিডব্যাক। দেখো কারেন্ট সিরিজ ফিডব্যাকের ক্ষেত্রে ওই সিরিজে কানেকশন করে দেওয়া হয়েছে, ইনপুট এবং আউটপুট দুইটাই কিভাবে সিরিজের সাথে সিরিজে কানেকশন দেখানো হয়েছে। কারেন্ট সিরিজ ফিডব্যাকের ক্ষেত্রে আউটপুট কারেন্টের সমানুপাতিক ভোল্টেজকে ইনপুটে ফিডব্যাক করানো হয়। তাহলে কি হয়, আউটপুট কারেন্টের কি করা হচ্ছে, সমানুপাতিক ভোল্টেজ, অর্থাৎ কারেন্টের ইকুইভ্যালেন্ট বা সমানুপাতিক ভোল্টেজটাকে আমরা কি করছি, ইনপুটে কানেকশন দিয়েছি। এই ধরনের ফিডব্যাকে ইনপুট এবং আউটপুট উভয় ক্ষেত্রেই ইম্পিডেন্স বৃদ্ধি পায়। তাহলে এই ধরনের ফিডব্যাক নেটওয়ার্কে কি হবে, ইনপুট রেজিস্ট্যান্স এবং আউটপুট রেজিস্ট্যান্স দুইটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই কারেন্ট সিরিজ ফিডব্যাক সম্পর্কে। এরপরে আমরা যাব কারেন্ট শান্ট ফিডব্যাকের ক্ষেত্রে। দেখো এটার আউটপুটটা একই রকম আছে, এই চিত্রে দেখো সিরিজ ফিডব্যাকে যেটা দেওয়া ছিল কারেন্ট সিরিজের ক্ষেত্রে, সেটার আউটপুটটা একই রকম আছে, শুধু ইনপুটটা প্যারালালি কানেকশন করে দিয়েছি আমরা। ঠিক আছে, এটা হচ্ছে কারেন্ট শান্ট ফিডব্যাক। তো কারেন্ট শান্ট ফিডব্যাকের ক্ষেত্রে কি হবে, আউটপুট কারেন্টের একটি অংশকে, আউটপুট কারেন্টের একটা অংশকে ভোল্টেজে রূপান্তর করে আমরা ফিডব্যাক করব। ফিডব্যাক নেটওয়ার্কটি ইনপুটের সাথে শান্টে কিন্তু আউটপুটের সাথে সিরিজে সংযুক্ত আছে। দেখো আমি যেটা বলেছি তোমাদেরকে, যে এর আউটপুটটা সিরিজের মতোই, সিরিজে যেরকম ভাবে আউটপুট দেখানো আছে এখানেও সেরকম ভাবে আউটপুটটা দেখানো আছে। এই ক্ষেত্রে কি হবে খেয়াল করো, যেহেতু আউটপুটটাকে আমরা কারেন্ট সিরিজে চেঞ্জ করি নাই বা পরিবর্তন করি নাই, সেক্ষেত্রে কি হবে, এর আউটপুট রেজিস্ট্যান্সটা কিন্তু বাড়াই থাকবে, কারণ আগেও আমাদের আউটপুট রেজিস্ট্যান্সটা কি ছিল, বৃদ্ধিপ্রাপ্ত ছিল। এখনো যেহেতু আমরা কানেকশনটাকে চেঞ্জ করি নাই, তাহলে এটার আউটপুট রেজিস্ট্যান্সটা কি হবে, বাড়বে। কিন্তু ইনপুটটাকে যেহেতু আমরা শান্টে সংযুক্ত করেছি বা প্যারালালে সংযুক্ত করেছি, সেহেতু কি হবে, ইনপুট রেজিস্ট্যান্সটা কমে যাবে। ক্লিয়ার? তোমাদের এই চারটা ফিডব্যাক সম্পর্কে আমি আলোচনা করলাম। চারটার মধ্যে যে মূল পার্থক্যগুলো আছে এগুলো শুধুমাত্র তোমরা খেয়াল করবে, তাহলে বাকিগুলো তোমরা খুব সহজেই লিখতে পারবে। এর ব্লক ডায়াগ্রাম এবং কার্যপ্রণালী তোমরা খুব সহজেই আলোচনা করতে পারবে। এখন আসি আমরা যে নেগেটিভ ফিডব্যাকের কি কি সুবিধা, এই সুবিধাগুলো আমরা দেখতে যাচ্ছি। তো নেগেটিভ ফিডব্যাকের সুবিধার মধ্যে প্রথমে আছে হচ্ছে অ্যামপ্লিফায়ারের ইনপুট ইম্পিডেন্স বৃদ্ধিপ্রাপ্ত হয়। যে কোনো ধরনের নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে কি হবে, এর ইনপুট ইম্পিডেন্স বাড়বে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে। প্রথমে যে ইনপুট ইম্পিডেন্স থাকবে, ফিডব্যাক করার পরে তার ইনপুট ইম্পিডেন্সটা আস্তে আস্তে বাড়তে থাকবে। অ্যামপ্লিফায়ারের আউটপুট ইম্পিডেন্সটা কমে যাবে। তাহলে কি হবে, ইনপুট ইম্পিডেন্সটা বৃদ্ধি পাবে এবং আউটপুট ইম্পিডেন্সটা কম হবে। নেগেটিভ ফিডব্যাকের সুবিধা হচ্ছে এইটাই। গেইন স্ট্যাবিলিটি বৃদ্ধি পাবে। তাহলে গেইনের যে স্ট্যাবিলিটি বা ধরে রাখার ক্ষমতা, সেই স্ট্যাবল অবস্থাটা কি পাবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বাড়বে।
এগুলো হচ্ছে আমাদের সুবিধা। এবং সেই সুবিধার সাথে কি হবে, ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড, হারমোনিক ডিস্টরশন, ফেজ ডিস্টরশন এবং নন লিনিয়ার যে ডিস্টরশনগুলো আছে, প্রত্যেক ধরনের ডিস্টরশনগুলোই কি হবে, কমে যাবে বা হ্রাস পাবে। এবং নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে কি হবে, নয়েজ যেটা হওয়ার কথা ছিল সেই নয়েজটাও কমে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সুবিধা, নেগেটিভ ফিডব্যাক ব্যবহারের সুবিধা। এবং আরেকটা হবে কি, ব্যান্ড ওয়াইড বৃদ্ধিপ্রাপ্ত হবে। নেগেটিভ ফিডব্যাক যখন আমরা দিব তখন ব্যান্ড ওয়াইডটা কি হবে, বাড়বে। ফ্রিকোয়েন্সি রেসপন্স ভালো হবে। তাহলে কি হবে, ফ্রিকোয়েন্সি রেসপন্সটাও আমাদের বেশি হবে বা ভালো হবে। এবং সর্বোপরি যে এটার যে সার্কিটটা আছে, বর্তনীর স্ট্যাবিলিটিটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে বর্তনীর কি হবে, স্ট্যাবিলিটিটা বাড়তে থাকবে। নেগেটিভ ফিডব্যাকের অসুবিধাগুলো কি কি আছে সেটা আমরা এখন একটু দেখি। সুবিধা অনেক বেশি, নেগেটিভ ফিডব্যাকের অসুবিধাগুলো কি কি আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। অ্যামপ্লিফায়ারের গেইনকে কমিয়ে দিবে। নেগেটিভ ফিডব্যাক কি করবে, যেহেতু ইনপুট ইম্পিডেন্সটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তাহলে এটা কি হবে, গেইনটা কমে যাবে। গেইন সম্পর্কে তো আমরা জানি যে গেইন হচ্ছে আউটপুট ভাগ ইনপুট। তাহলে এর গেইনটা কি হবে, নেগেটিভ ফিডব্যাকে গেইনটা কমে যাবে। ইনপুট সিগন্যালের মানকে হ্রাস করে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। যেহেতু নেগেটিভ ফিডব্যাক হচ্ছে, অর্থাৎ ইনপুট সিগন্যালটা মাইনাস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ইনপুট সিগন্যালের মানটা কি হবে, কমে যাবে। নেগেটিভ ফিডব্যাকে আউটপুট হতে যে অংশ ইনপুটে ফিডব্যাক করা হয় তা সিগন্যাল ভোল্টেজের সাথে আউট অফ ফেজে থাকে। এটা তো আমরা জানি এবং এটা আমরা চিত্রের সাহায্যে দেখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমরা ফিডব্যাক সম্পর্কে শুনলে। এখন এই ফিডব্যাকের যে আমাদের আজকে যে ক্লাসটা হলো, এটা সম্পর্কে আমি তোমাদেরকে দুটো অ্যাসাইনমেন্ট দিয়ে যাচ্ছি। একটা প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমাদের পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাকের মধ্যে 4টা পার্থক্য তোমরা লিখবা আমার এই লেকচার থেকে অবশ্যই। এবং পজিটিভ ফিডব্যাক অ্যামপ্লিফায়ারের গেইন নির্ণয়ের একটা সূত্র দেওয়া আছে আমাদের বইয়ে, এই সূত্রটা তোমরা প্রতিপাদন করবা। সূত্রটা প্রতিপাদন করে তোমরা অ্যাসাইনমেন্ট হিসাবে জমা দিবে। শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আমি দেখি যে কোনো কোশ্চেন তোমাদের আছে কিনা। তো প্রশ্ন যদি থাকে তোমরা পরবর্তীতে আমাকে মেইলে করতে পারবে অথবা এখানে কমেন্টস বক্সে কোশ্চেন করতে পারবে। আমি অ্যান্সারগুলো তোমাদের পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করব যদি সেরকম কোনো কোশ্চেন থেকে থাকে। এখন আমরা যাই, দেখি যে আজকের এই নবম অধ্যায়ের প্রথম অংশে অর্থাৎ লাইভ ক্লাস 12তে আমরা কি কি বিষয় সম্পর্কে আলোচনা করলাম সেটা একটু আমরা দেখি, রিভিউ করার চেষ্টা করি। সেটা হচ্ছে ফিডব্যাক কি, এটা সম্পর্কে আমরা আলোচনা করেছি। তাহলে ফিডব্যাকটা কি ছিল, ফিডব্যাক হচ্ছে যে আউটপুটের কিছু অংশ পুনরায় ইনপুটে প্রদান করাটাকেই বলা হচ্ছিল আমাদের ফিডব্যাক। এবং এই ফিডব্যাকের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। ফিডব্যাকের প্রকারভেদের মধ্যে কি কি ছিল, পজিটিভ ফিডব্যাক ছিল, নেগেটিভ ফিডব্যাক ছিল। ঠিক আছে, প্রথমেই ছিল হচ্ছে পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। এরপরে ছিল হচ্ছে আমাদের ভোল্টেজ ফিডব্যাক, কারেন্ট ফিডব্যাক। তারপর ছিল হচ্ছে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। তারপরে ছিল ভোল্টেজ শান্ট ফিডব্যাক। এরপরে ছিল কারেন্ট সিরিজ ফিডব্যাক। তারপরে ছিল কারেন্ট শান্ট ফিডব্যাক। এবং প্রত্যেকটা ফিডব্যাকের আমরা ব্লক ডায়াগ্রাম সহ কার্যপ্রণালী আমরা আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং সেই সাথে আমরা নেগেটিভ ফিডব্যাকের যে সুবিধাগুলো ছিল এবং অসুবিধাগুলো ছিল এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। তো আগামী লাইভ ক্লাস আগামী বুধবারে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে এবং সেখানে আমরা চ্যাপ্টার 9-এর শেষ অংশ বা পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। সেই লাইভ ক্লাস 13-র যে আলোচ্য যে বিষয়গুলো থাকবে সেগুলো তোমরা একটু দেখে আসবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি কি বিষয়গুলো এর মধ্যে আছে, টপিকগুলো আছে। প্রথমে আছে হচ্ছে ট্যাঙ্ক সার্কিট, যে ট্যাঙ্ক সার্কিটটা কি, এটা দেখতে কিরকম, এটার গঠন কি, এটা তোমরা একটু দেখে আসবে। তারপরে দেখবে এলসি অসিলেটর সার্কিট। এলসি অসিলেটর সার্কিট অর্থাৎ এলসিতে আমরা কি বোঝাই, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দিয়ে আমরা অসিলেটর যে সার্কিটটা তৈরি করব সেটা দেখবে। এবং খুবই ইম্পর্টেন্ট আছে হার্টলি অসিলেটর, কলপিট অসিলেটর, তারপর হচ্ছে ওয়েন ব্রিজ অসিলেটর, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় অবশ্যই কোশ্চেন তোমাদের থাকবে, যে কোনো একটা অসিলেটরের চিত্র সহ কার্যপ্রণালী বর্ণনা করো, এই ধরনের একটা কোশ্চেন অবশ্যই এখানে থাকবে। তো তোমরা এটা দেখে আসবে। এবং আরো আছে তোমাদের সাথে সাথে ফেজ শিফট অসিলেটর, ফেজ শিফট অসিলেটরও থাকবে।
তাহলে মোটামুটি এখানে যে 4টা অসিলেটর বা 5টা অসিলেটর আছে, এই 5টা অসিলেটর থেকে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকবে। তোমরা এই সার্কিটগুলো দেখে আসার চেষ্টা করবে। তো আজকের এই লাইভ ক্লাসের তোমাদের সহায়ক হবে এই আশা করি, এবং পরবর্তী লাইভ ক্লাসটা তোমরা দেখবে এবং বাসায় যে অ্যাসাইনমেন্টগুলো তোমাদেরকে দিয়েছি সেই অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই করবে, যেগুলো তোমাদের পরবর্তীতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ইনস্টিটিউট যখন পুনরায় আবার আগের মতো খুলবে, তখন তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো সংশ্লিষ্ট টিচারের কাছে জমা দিলে সেগুলো তোমাদের সেশনাল মার্ক ক্যারি করবে। এবং এই প্রেজেন্টেশনটি তোমরা যদি বারবার দেখতে চাও তাহলে আমি আবারও বলবো যে তোমরা ভিজিট করো দক্ষতা বাতায়ন অথবা www.skills.gov.bd, এই ওয়েবসাইটে ঢুকে তোমরা ডাউনলোডও করতে পারবে, বারবার দেখতে পারবে। আশা করি তোমাদের এটা সহায়ক হবে। পরিশেষে যারা ক্লাস করছো তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে কর্মকর্তাবৃন্দ যারা আছেন, যারা এই ঘরে বসে ক্লাস করার বিষয়ে ডিসিশন নিয়েছেন এবং আমরা যারা এটাতে পরিশ্রম করতেছি, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সকলকে ধন্যবাদ।